না দেখেন, আমাদের দেশে তো সবথেকে বড় সমস্যা আমরা তকমা দিয়ে দিই, অল্প সময়ে তকমা দিয়ে দিই, আবার ওই তকমাটা অনেকের জন্য অনেক লম্বা সময় হয়ে ধরে ধরে যায়। সো এই জিনিসগুলো একদমই ঠিক না। একটা প্লেয়ার আপনি তাহলে আপনি বাকি যারা ইয়াংস্টার আছে তাদেরকে কিভাবে আপনি মানে এনকারেজ করবেন যে টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য? সো এইটা থেকে বের হওয়া উচিত। যে কেউ যে কোনো ফরম্যাট ভালো খেলতে পারে, যার অ্যাবিলিটি যার কোয়ালিটি আছে সে সব ফরম্যাট খেলতে পারে। সো এরকম কোনো তকমা দেওয়া উচিত না। যদি কেউ ভালো খেলে অন্য ফরম্যাটে, লাল বলে, হ্যাঁ আমি লাল বলে ভালো ছিলাম, এখন আমি সাদা বলে ইমপ্রুভ করেছি, তাহলে আমি সাদা বলের জন্য এলিজেবল হওয়া উচিত। সো এই জিনিসটা আমরা যখন পুরো দেশে চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন আপনি মানে ইয়াংস্টার আপকামিং জেনারেশনকে আপনি এনকারেজ করতে পারছেন আসলে। জি, না খুবই খুবই চমৎকার, খুবই ম্যাচিওর ইনিংস খেলেছে। 4 উইকেট পড়ে যাওয়ার পরে ও যখন শান্তর সাথে একটা পার্টনারশিপ করেছে, এবং একটা সময় ছিল যে আকবর লিড করছিল, আকবর মানে ওইখান থেকে পুরো চার্জটা নিয়ে নিচ্ছিল আমাদের উপরে। সো আকবর যেই ইনিংসটা খেলেছে এটা ম্যাসিভ, মানে আমি মনে করি যে আকবরের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস সো ফার। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. হ্যাঁ, ডিপেন্ডস, এটা আসলে সিলেক্টরদের কল, এটা তো আমি আসলে বলতে পারবো না। তবে এই ধরনের পারফরমেন্স আপনি যত রেগুলার বেসিসে করতে পারবেন তত আপনি সিলেক্টরদের মাথার ভিতরে নক করতে থাকবেন যে আই এম রেডি টু প্লে আসলে। লাস্ট ম্যাচে ভাই আপনার দুই দলের কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা মিলে মাঠে একটা মিটিং এর মতো ছিল। না, এইখানে আসলে কোচিং স্টাফদের কোনো কল ছিল না। এইটা কোচিং, যেটা বাংলাদেশ ক্রিকেটে খুব কম হয়েছে। এই জিনিসগুলো যদি আরও বেশি হয়, এবং আই হোপ যে যেই জেনারেশন এখন খেলছে ওদের একটা রিয়েলাইজেশন এসেছে যে আমরা যদি না ঘুরে দাঁড়াই তাহলে আমাদের ক্রিকেট আগাবে না আসলে। সো এইটা মমিনুল, শান্ত, লিটন, 3টা সিনিয়র প্লেয়ার এখন বর্তমানে, এদের থেকে এসেছে যে আমরা আসলে কথা বলা উচিত যারা খেলবে। সো দেখেন, আমাদের কিন্তু এই 70-80টা প্লেয়ারই আছে যারা খেলবে। সো ইউ নেভার নো যে কে খেলবে, যে পারফর্ম করবে সে খেলবে, কিন্তু আপনার ওই পারফরমেন্সের লেভেলটা আসলে আমার যদি স্ট্যান্ডার্ড হাই করতে হয় আমার কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। সো এখান থেকে ওরা যদি চার্জ না নেয় তো আমরা কোথাও মানে সার্ভাইভ করতে পারবো না। সো এই জিনিসগুলোই ওদের কথা ছিল, উইচ ইজ ভেরি গুড। মানে আরও অনেক কথা বলেছে ওরা ওদের এক্সপিরিয়েন্স থেকে, যেটা আমি মনে করি যে ওই জায়গায় যেই প্লেয়ারগুলো ছিল তাদের কাজে লাগবে যদি তারা একটু চেষ্টা করে আসলে। আমি 100% একমত, এবং আমি অনেক আগের থেকেই এই জিনিসটা নিয়ে মানে করি যে আমি কোনো প্লেয়ারকে বলতে পারবো না যে তুমি টেস্ট প্লেয়ার হয়ে বড় হও কিংবা টেস্ট ক্রিকেটে মনোযোগ দাও, কারণ ওইখানে টাকা কম, টেস্ট ম্যাচ আমরা কম খেলি, আমাদের ন্যাশনাল লিগে খুবই মানে ওভারলুক করা হয়, বিসিএল আসলে একটু জাঁকজমক হয় তাও খুবই কম। সো এই জিনিসটা আপনি যদি করেন, এবং যারা এই তকমাটা লেগে যায় তারা কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায় না, ওডিআই ক্রিকেটে চান্স পায় না, টি20তে চান্স পায় না। যেমন সাদমান কিন্তু খুবই আপসেট ছিল যখন ও জানতে পেরেছে যে ও এই টুর্নামেন্টে নেই। আসলে আপনি সাদমান কিন্তু ওয়ানডে ক্রিকেটেও এখন ভালো খেলছে, ভালো শটস খেলছে, লাস্ট প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। বিপিএলে দল পায়নি, লাস্টে চিটাগাংয়ে ছিল, কিন্তু খুবই আনফর্চুনেট যে খুবই প্রথম দিকে আউট হয়ে গেছে ও। কিন্তু সাদমানের মতো প্লেয়ার আপনি যদি এদেরকে এনকারেজ না করেন, আপনি দেখেন পাকিস্তান সিরিজের আগে সাদমান আসলে কোথায় খেলবে, ওর ম্যাচ প্র্যাকটিসটা কই হবে? সেখানে যদি এইরকম সুন্দর উইকেটে সাদমান খেলে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারতো তাহলে কিন্তু ওর জন্য ম্যাসিভ হতো। সো এইটা তো আমাদের আসলে চিন্তা করা উচিত যারা ডিসিশন মেকার। সো এইখান থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত যে টেস্ট প্লেয়ার মানেই যে খালি টেস্ট ম্যাচ খেলবে, নট দ্যাট। সো এটাই।